নমস্কার, আমি ঋতব্রত ভট্টাচার্য। শুরু করছি বাংলা জানতে চায়, সঙ্গে লাইভ ঋতব্রত। অবশ্যই আরও একটা দফা নির্বাচন শেষ হয়ে গেল। অনেকগুলো টুকরো টুকরো ছবি সকালবেলা থেকে মন্তাজের মতো আপনারা দেখেছেন। বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হিংসাত্মক ঘটনা ঘটেছে। চ্যালেঞ্জের মুখে পড়েছে নির্বাচন কমিশনও, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আজকে অবশ্যই আমাদের আলোচনায় থাকবে লোকসভা নির্বাচনের ফাইনাল ল্যাপে, গ্র ফিনালে কিভাবে হবে, কি হতে চলেছে, অবশ্যই আলোচনা করব। কিন্তু সবার আগে আমরা চলে যাব একেবারে তমলুকে। সরাসরি কথা বলে নেব অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ভারতীয় জনতা পার্টির প্রার্থী এবং অবশ্যই সদ্য বলা যেতে পারে পদত্যাগ করে বিচারপতি থেকে তিনি এবার লোকসভা নির্বাচনে প্রার্থী। প্রথমেই অভিজিৎ বাবু, আপনাকে স্বাগত জানাবো আর প্লাস নিউজের বাংলা জানতে চাইতে। এতদিন ধরে আপনি বিভিন্ন সময় নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। আমি বইমেলাতে দেখেছি আপনি যে বইগুলো কিনেছেন। নমস্কার। আপনি বইমেলাতে যে বইগুলো কিনেছেন, আমার কোথাও যেন মনে হয় আপনি বরাবরই রাজনীতির ব্যাপারে আপনার একটা হয় একাডেমিক একটা ইন্টারেস্ট বরাবরই ছিল, কৌতূহল ছিল। এইবার প্রথম নির্বাচনে দাঁড়িয়েছেন। সকাল 7টা থেকে আমরা আপনার ছবি দেখিয়েছি। অক্লান্তভাবে ঘুরে বেড়াচ্ছেন, বুথে বুথে গিয়েছেন, বিভিন্ন জায়গায় বিক্ষোভের সামনে পড়েছেন, আবার নিজেও বিক্ষোভ দেখিয়েছেন। আমি শুধু জানতে চাইব যে এবারকার লোকসভা নির্বাচনে প্রার্থী হয়ে আজকের দিনটা, অর্থাৎ নির্বাচনের দিনটা কেমন কাটালেন? দেখে কি খুব ক্লান্ত পরিশ্রান্ত কিন্তু আপনাকে মনে হচ্ছে না? ভালোই কাটিয়েছি। হ্যাঁ, একটু ক্লান্ত বলে না হলেও, কারণ কালকে যেভাবে পুলিশ নন্দীগ্রামে অত্যাচার চালিয়েছিল, পুলিশি সন্ত্রাস, তাতে কাল সারা রাত ঘুমানো যায়নি। আমাদের দলের নেতা কর্মীদের চেজ করে তাদের বাড়ি থেকে তাড়িয়ে অন্য জায়গায় চলে যেতে হচ্ছিল পুলিশের তাড়া খেয়ে। ফলে আজকে সকালে যখন আমাকে হলদিয়া চলে যেতে হলো, প্রথমেই হলদিয়াতে আমাদের এজেন্ট বসতে দিচ্ছিল না, কতকগুলো জায়গায় আমি নিজেই এজেন্ট বসালাম। তো সেই সব করে আরও অনেকগুলো জায়গা ঘুরে টুরে এরমভাবে কাটলো। খারাপ না, মন্দ নয়, তবে আরেকটু ভালো কাটতে পারতো যদি দেখতাম যে পুলিশের মতো কাজ করছে। এখানে আমি দেখলাম যে পুলিশ একেবারে তৃণমূলের দালালের মতো কাজ করছে। কোথাও কি মনে হচ্ছে অভিজিৎ বাবু, আমরা এই যে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের কথা বলি, আমাদের দেশে আমরা বলি যে নির্বাচনটা একটা উৎসবের মতো চেহারা নেবে, এটা গণতন্ত্রের উৎসব, এই শব্দগুলো কি তাহলে শুধু কেতাবি শব্দ থেকে যাচ্ছে? কোথাও কি মনে হচ্ছে যে নির্বাচন কমিশন যে চ্যালেঞ্জের মুখে পড়ে, পশ্চিম বাংলায় এসে নির্বাচন কমিশনের যে অশ্বমেধের ঘোড়া তা সবসময় থমকে দাঁড়ায়? তা নাহলে এমন হবে কি করে, বা হবেই বা কেন? তার কারণ শুধু আপনি নয়, আজকে দেখছিলাম আমরা যে বিরোধী প্রার্থীরা, মানে সেটা আপনার কেন্দ্রে সিপিআইএম বাম প্রার্থী, জোটের প্রার্থী সায়নও, সে সকালবেলা থেকে অভিযোগ তুলেছে তার দুজন পোলিং এজেন্টকে অপহরণ করা হয়েছে। একই অভিযোগের সুর বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি যে হিরণ, তিনিও অভিযোগ করছেন, ঘাটালে ভারতীয় জনতা পার্টির প্রার্থী অগ্নিমিত্রাপল, তিনিও অভিযোগ করছেন। অর্থাৎ বিরোধীদের এই অভিযোগ, এবং কোথাও কোথাও দেখা যাচ্ছে যে পুলিশের অতি সক্রিয়তা, আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে পুলিশ একেবারেই কোনো কাজ করছে না। সব মিলিয়ে কি কোথাও মনে হচ্ছে নির্বাচন কমিশনের ঠিক যেভাবে পরিচালনা করার কথা ছিল নৈবক্তিকভাবে, সেই দায়িত্বটা কোথাও নির্বাচন কমিশন অন্তত পশ্চিম বাংলায় সেই জায়গাটা তৈরি করতে পারছে না? হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন যে নির্বাচন কমিশনকে আমি অন্তত মনে করি অনেকটা স্ট্রিক্ট হওয়া দরকার ছিল নির্বাচন কমিশনের, যেটা তারা হতে পারেনি। তার ফল, তার সুযোগটা নিয়েছে তৃণমূল কংগ্রেস। আমরা ভেবেছিলাম যে নির্বাচন কমিশন সত্যি নিরপেক্ষভাবে হয়তো কাজ করবে, সেই জন্য আমরা কোনো কিছু সুযোগ নেওয়ার জন্যে তৈরিও হইনি, নিজেরা তৈরি হওয়ার প্রশ্নও ছিল না, কারণ এসব সুযোগ আমরা নিতেও চাই না। তৃণমূল কংগ্রেস সেই সুযোগ নিয়েছে এবং পুলিশকে যথেচ্ছ ব্যবহার করেছে
পুলিশের উর্দি ব্যবহার করে ভয় দেখিয়েছে ভোটারদের, আমাদের পার্টি কর্মীদের ভয় দেখিয়ে রাস্তা ক্লিয়ার করে তারা কিছু কিছু জায়গায় ছাপ্পা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তাদের ভাগ্য খারাপ, মানুষের প্রতিরোধে তাদেরকে হটে যেতে হয়েছে। সুতরাং আপনার প্রশ্নের উত্তর এই যে এটা ঠিকই যে নির্বাচন কমিশন ঠিক যে মাত্রায় কাজ করলে পরে আমরা খুশি হতাম সেই মাত্রায় কাজ করতে পারেনি। অভিজিৎবাবু, এর পরের প্রশ্নটা একটু অন্যরকম, একটু ধৈর্য ধরে শুনবেন। যে আমরা শুভেন্দু অধিকারীকে দেখেছিলাম নন্দীগ্রামে বিধানসভায় 2021 সালে, তিনি যখন সেখানে প্রার্থী ছিলেন, যে পরিশ্রম করেছিলেন গোটা দিনে। আজকে আমরা অনেকেই ভেবেছিলাম বোধহয় আপনার জন্যে শুভেন্দু অধিকারী সেই পরিশ্রম করবে। কোথাও কি মনে হচ্ছে যে বিরোধী দলনেতার পরিশ্রমে ঘাটতি আছে? না, মনে হচ্ছে না। কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে সংগঠনকে এই 7টা বিধানসভা আসনে সাজিয়েছেন এবং যেভাবে তিনি সংগঠনের দায়িত্ব নিয়ে সকলকে সঙ্গে নিয়ে চলেছেন, তাতে আর তার বিশেষ কিছু দৌড়দৌড়ি করার কিছু ছিল না। সাজানো হয়ে গেছে, সাজানো অনুযায়ী একেবারে সব এজেন্টরা তাদের দায়িত্ব বুঝে নিয়েছে, অন্যান্য নেতাদের কাছ থেকে এবং শুভেন্দুবাবুর কাছ থেকেও বটে। সুতরাং শুভেন্দুবাবুর পরিশ্রমে কোনো ঘাটতি আমি দেখি না। অভিজিৎবাবু, আপনি নিজেও জানেন আমি সাংবাদিক হিসেবে যতগুলো লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচন বিভিন্ন সময় কাভার করেছি, কখনো গ্রাউন্ড জিরো থেকে, কখনো স্টুডিও থেকে, প্রত্যেকবার দেখেছি নির্বাচনে কোনো না কোনো এমন ব্যক্তিত্বের স্ফুরণ ঘটে যারা স্থায়ীভাবে বঙ্গ রাজনীতিতে থেকে যান, সেসব চরিত্রগুলো। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই আমাদের যে আপনার রাজনীতিতে পদার্পণ করা এবং প্রার্থী হয়ে বিচারপতি পদ থেকে পদত্যাগ করে প্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়ানো, আপনি জিতুন বা হারুন, ইতিহাসে আপনার নাম লেখা থাকবে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে প্রশ্ন করব যে যদি জেতেন তাহলে তো নিশ্চয়ই রাজনীতিতে থাকবেন, যদি গণতন্ত্রে জনাদেশে আপনি যদি হারেন তাও কি রাজনীতিতে থাকবেন? নিশ্চয়ই রাজনীতিতে থাকবো এবং বিজেপিতেই থাকবো, বিজেপি করব এবং তখন বিজেপির করার মতো কাজ অনেক আছে। সেই কাজের দায়িত্ব কিছু যদি আমি পাই তাহলে সেই দায়িত্ব আমি যথাযথভাবে পালন করব। শুনেছি আপনি নাকি একটা লেখালেখি করে থাকেন, মানে বিশেষ করে নিজের স্মৃতিচারণা লেখেন বলে শুনেছি। আমি জানি না, আমার কনফার্ম খবর নেই, কিন্তু শুনেছি। আজকের দিনটা ডায়েরিতে কি লিখে রাখবেন? না, এটা মাথাতেই থাকবে। আমি স্মৃতিচারণা লেখাটা এখনো শুরু করিনি। স্মৃতিচারণা লিখবো বলে অনেকবারই বলেছি কাউকে ভেবেওছি এবং লিখবই, একটা তো লিখবই। তো আজকের দিনটা আলাদা করে লিখে রাখবো না, তবে আমার মনে থাকবে পুরোটাই, যা যা ঘটেছে আজকে আমি সেই অনুযায়ী লিখব। আমার শেষ প্রশ্ন, কি মনে হয় নির্বাচনে কি হতে চলেছে? মানুষ কি আপনাকে জেতাবে? কি মনে হচ্ছে? পরীক্ষা দেওয়ার পর তো বোঝে, একজন মানুষ তো বোঝেন পরীক্ষা দেওয়ার পর পরীক্ষাটা কেমন দিলাম। অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতির ছাত্র হিসেবে কি মনে করছেন? না, আমার আত্মবিশ্বাস আছে। মানুষের যে সাড়া আমি পেয়েছি তাতেই আমার আত্মবিশ্বাসটা তৈরি হয়েছে যে মানুষ হয়তো আমাকে বেছে নেবেন এই নির্বাচনে, কিন্তু তা সবসময় হয় না। অনেক সময় অনেক কিছু হয়, তার জন্য আমরা প্রস্তুত থাকি। সেটা হওয়া কিছু দুর্ঘটনার ব্যাপার নয়, কিন্তু এই প্রেডিকশনের মধ্যে আমি চাই না যে কত ভোটে জিতবো, বাদৌ জিতবো কিনা, এইসব প্রেডিকশনে আমি যাই না, এটা যাওয়া আমার অভ্যেস নেই। সেই জন্য এই প্রশ্নের আপনার উপযুক্ত উত্তর আমি দিতে পারলাম না। অসংখ্য ধন্যবাদ অভিজিৎবাবু। অবশ্যই সারাদিনে ক্লান্ত, কলকাতায় ফিরে এসে অবশ্যই আপনার সঙ্গে বসবো, আপনার সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করার ইচ্ছে রইল। অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
এবার এক নজরে দেখে নেব সারাদিন কি কি ঘটনা ঘটেছে। অনেকে বলছেন দফায় দফায় হিংসাত্মক ঘটনা বাড়ছে, তাহলে গ্র্যান্ড ফিনালে অর্থাৎ শেষ দফায় কি হতে চলেছে এক নজরে দেখে নেব। প্রথম 5টি দফার তুলনায় ষষ্ঠ দফার ভোটে বেশ কিছু অশান্তির ছবি লক্ষ্য করা গেল। নন্দীগ্রামের 29 নম্বর বুথের বাবুখান বার এলাকায় ভোট দিতে যাওয়ার পথে আক্রান্ত 7 জন বিজেপি সমর্থক। নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাদের। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। মহিষাদলে ভোটের আগের রাতে তৃণমূল নেতাকে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মৃত শেখ মইবুল বেতকুণ্ডুর বাসিন্দা। শুক্রবার রাতে বিজেপি নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটির পর সংঘর্ষ বাঁধে। রক্তাক্ত অবস্থায় মইবুলকে বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তমলুকে রেফার করা হয়। সেখানেই মৃত্যু হয় মইবুলের। ঘটনায় জেলা মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছ থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট চায় কমিশন। হলদিয়ার 220 নম্বর বুথে বহিরাগতদের তাণ্ডবের অভিযোগ ওঠে। ভোটে বাধা দাঁড়ের অভিযোগ ওঠে। বুথের 100 মিটারের মধ্যে খেলা হবে স্লোগান লেখা ব্যানার পোস্টার লাগানোর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। ইভিএম বাঁকা ও উঁচুভাবে রাখায় বুথে ঢুকে ভোট কর্মীদের ধমক দিলেন বাঁকুড়া লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ চক্রবর্তী। বাঁকুড়ার বন দফতরে 72 ও 73 নম্বর বুথের মধ্যে একটিতে ইভিএম উঁচুভাবে রাখায় 1 নম্বরের বোতাম দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। প্রিসাইডিং অফিসারদের ধমকও দেন অরূপ চক্রবর্তী। সরকারি চাকরি করতে এসছেন, বাড়ি কোথায়? কোথায় চাকরি করেন? কোন লক্ষণ? রবি মন্ডল, কোন ডিপার্টমেন্টে? পটাশপুরে কেন্দ্রীয় বাহিনীকে ধমক দেন কাঁথির বিজেপির প্রার্থী সোমেন্দু অধিকারী। একাধিক জায়গায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। তৃণমূলের পাশাপাশি বিজেপি সমর্থকরাও অভিযোগ জানান। এরপরে পটাশপুরে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ান সৌমেন্দু অধিকারী। তৃণমূল ও বিজেপির সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায় পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। নৈপুর গ্রাম পঞ্চায়েতের মণিনাথপুর 13 নম্বর বুথে বিজেপি কর্মীদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। প্রতিবাদে লাঠি হাতে বেরিয়ে আসেন গ্রামের বিজেপি সমর্থিত কর্মীরা। সংঘর্ষে দুপক্ষের 2 জন আহত হন। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সোরাচুরা 279 নম্বর গঙ্গাবাসুলে প্রাইমারি স্কুলে অবাধে ছাপ্পা দিচ্ছে বিজেপি। শুভেন্দুকে আক্রমণ সারিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তমলুকের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। যদিও এই অভিযোগ ঠিক নয় বলে জানায় সিইও দফতর। সেখানে ছাপ্পা ভোট নয়, বরং ভিভিপ্যাট বদল করা হচ্ছিল বলে জানানো হয়েছে কমিশনের তরফে। দাঁতন 2 নম্বর ব্লকের সাবরায় বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ। আক্রান্তদের বাড়িতে দেখা করতে যান বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ পেয়ে তড়িঘড়ি পদক্ষেপ করল কমিশন। ঘাটাল লোকসভা কেন্দ্রের দেবরার 126 নম্বর বুথের ঘটনা। ঝাড়গ্রামের রগড়া 221 নম্বর বুথে বৃদ্ধার হয়ে ভোট দিলেন এক ব্যক্তি। নিজেকে ওই বৃদ্ধার ভাই বলে পরিচয় দেন তিনি, যদিও ভোটার কার্ড বা পরিচয়পত্র দেখাতে অস্বীকার করেন তিনি। ষষ্ঠ দফার ভোটে মূলত মেদিনীপুরের বিভিন্ন প্রান্ত থেকে উঠে এলো অশান্তির ছবি। নন্দীগ্রাম, মহিষাদল, পটাশপুর, হলদিয়ায় তৃণমূল বিজেপির বিক্ষোভ। বিজেপি সমর্থকদের ওপর হামলা, ভোটারদের প্রভাবিত করার মতো ঘটনাও লক্ষ্য করা গেল। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। এবার সরাসরি আলোচনায় ফিরে আসি। ফাইনাল ল্যাপে লোকসভা নির্বাচন অর্থাৎ 7ম দফায় নির্বাচন হতে চলেছে। যে হারে উত্তেজনা বাড়ছে দফায় দফায়, এবং প্রত্যেকটা দফায় অর্থাৎ গত 2টো দফায় আমরা দেখলাম 5ম 6ষ্ঠ দফায় ভোটের আগের দিন রাত্রে বা ভোটের দিন সকালবেলায় কোনো না কোনো মর্মান্তিক মৃত্যু। আমাদের কাছে রাজনীতির রং বড় কথা নয়, দল বড় কথা নয়, কোন দলের সমর্থক কর্মী বড় কথা নয়, আমাদের কাছে মৃত্যুটা বড় কথা। কারণ আমাদের একজন সহনাগরিক তিনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন।
তাহলে গ্র্যান্ড ফিনালে অর্থাৎ একেবারে ফাইনাল ম্যাচ সপ্তম দফায় উত্তেজনা কি আরও চূড়ান্ত হবে? এসব বিষয়ে আলোচনা করব বঙ্গ রাজনীতিতে কি প্রভাব পড়তে চলেছে 42টি লোকসভা নির্বাচনের ফলাফল। আমাদের সঙ্গে রয়েছেন সোমনাথ সিংহ রায়, জাতীয় রাজনৈতিক বিশ্লেষক, যদিও একটু তৃণমূলপন্থী। এ রাজ্যে তিনি যদিও নিরপেক্ষতার কথা বলেন কিন্তু একটু ঝুঁকে থাকেন তৃণমূলের দিকে। আমাদের সঙ্গে রয়েছেন বাণীব্রত বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা, তৃণমূল মুখপাত্র, মেয়র পরিষদের সদস্য, স্বাস্থ্য, বিধাননগর পুর নিগমের। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শতরূপা, তিনি ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, এবং আমাদের সঙ্গে রয়েছেন চন্দন চট্টোপাধ্যায়, সিপিএম নেতা, সিপিএম মুখপাত্র। আমি প্রথমেই সোমনাথদা আপনার কাছে যাব। সোমনাথদা, আজকে সকালবেলা থেকে যে ছবিগুলো দেখছি, যখন বিরোধীতে থাকতেন, আজকে শাসক যখন বিরোধী ছিল, এই ধরনের ঘটনা ঘটলে বলতো যে চূড়ান্ত অব্যবস্থা, হিংসাত্মক ঘটনা, সিপিএমের গুন্ডা দুষ্কৃতীরা তারা রিগিং, ছাপ্পা, সায়েন্টিফিক রিগিং করছে। আজকে এই ছবিগুলো দেখে, টুকরো টুকরো ছবি, ছায়াছবির মন্তাজ দেখে কি মনে হচ্ছে যে ভোট কি সত্যি স্বাভাবিকভাবে হয়েছে, সত্যি কি বিক্ষিপ্ত? দেখুন, যেটুকুনি টেলিভিশন চ্যানেলে দেখা গেছে, আমরা কেউ স্পটে ছিলাম না, তারপর যে সমস্ত নেতারা আছেন তাদের স্টেটমেন্টগুলো দেখছি। শুভেন্দুবাবু বলছেন যে তৃণমূল কংগ্রেস প্রায় 200 বুথে এজেন্ট দিতে পারেনি, 200 বুথে এজেন্ট দিতে পারেনি। উনি বলছেন যে নন্দীগ্রামে প্রায় 60% সিটে মুসলিম যারা আছেন, মুসলিম সমাজের মানুষরা তাদের ছিলেন, এজেন্ট ছিলেন। অভিজিৎবাবু এক্ষুনি বললেন যে ওকে, স্যাটিসফাই। সুতরাং আপনি বলতে পারবেন না। দেখুন, এইগুলো ইলেকশনে হয়েই থাকে। সিপিএম এর যেমন ইলেকশন, এখনকার ইলেকশনের ভিতরে ডিফারেন্স কোথায় বুঝি ঋতু? তখন সায়েন্টিফিক একটা ছোট কি করা হতো, এখন ইভিএম খেয়ে নেয়। হ্যাঁ বলুন। কি করা হতো জানেন তো? নিজেদেরই দলে একজনকে খেজুর গাছে বেঁধে রাখা হতো, বেঁধে রেখে বলতো দেখেছো ভোট দিতে যাচ্ছ, ওকে কিরকম ও আমাদের অপোনেন্টকে ভোট দিতে যাচ্ছিল, ওইরকম বেঁধে রাখা হবে, এইরকম একটা। এবং আপনাকে বলছি, আপনি যদি বিমান ব্যানার্জি নির্বাচনের, আমরা মহেশতলা থাকতাম, বিমান ব্যানার্জি প্রথমবারে দাঁড়িয়েছেন, এসে বললেন আরে ইয়েতে এদিকে যে মুসলিম এরিয়াটা আছে সন্তোষপুর, মেটিয়াপুরের দিকে কিছু বুথ ছিল, মানে তো সেখানে ঢোকানো যাচ্ছে না। কেন না, উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, ফলে মুসলিম কমিউনিটির মহিলারা কেউ ভোট দিতে আসতে পারছে না। তো এই ধরনেরও রিগিং চোখে দেখেছি আমরা। আজকে যে ঘটনাগুলো হচ্ছে, আবার গণনায় ছাপ্পা দেওয়াটাও তো সেগুলো সবাই গণনার সময় কি করা হতো সেগুলো সবাই জানে না, কিন্তু এখনো তো শুভেন্দুবাবু যেতেন না। আমি তো এটাই বলছি, সিপিএম এর সময় সিপিএম এর গুন্ডারা, তৃণমূলের সবাই তৃণমূলের গুন্ডারা, যেহেতু শুভেন্দুবাবু একদা তৃণমূলে ছিলেন, সুতরাং তৃণমূলের গুন্ডাদের বিজেপিতে নিয়ে আসবে, তো অবাক কি? আমার মনে হয় আজকে যদি তুমি দেখো, আজকে যে প্রতিবাদগুলো ছিল সেগুলো গ্রামের মানুষদের প্রতিবাদ। তুমি 100 দিনের কাজে টাকা দেবে না, তুমি বলবে তৃণমূল যারা করে সবাই চোর। আপনি একজন দুজনকে দেখিয়ে তৃণমূল কংগ্রেসের সবাই চোর, যে ছেলেটি ওখানে দেওয়ালে চুন করে, দেওয়ালে আঠা লাগিয়ে পোস্টার লাগাচ্ছে, তুমি কিন্তু তাকেও বলছো। শুধু তাই নয়, মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে যে মানুষগুলো ভরসা করে ভোট দিচ্ছে, তুমি তাদেরও জোর বলছো। টেলিভিশন চ্যানেলে এরা দেখে, এই মানুষগুলো দেখে একটা গণবিস্ফোরণ কোনো জায়গা হয়েছে, প্রতিবাদ হয়েছে তার উপরে ঋতু, যে তোমরা চোর 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 বলছো। আজকে ওদের শুনতে হয়েছে যখন সামনে পেয়েছো এই মানুষগুলোকে, যে তোমরা চোর, তোমরা চোর, তোমরা চোর। তো সুতরাং এইটা সাধারণ সবাই চোর আর কি। দেখো, সবাই চোর বলা যাবে না, রাজনীতিতে সবাই চোর হতে পারে না ঋতু। আমি মনে করি না বিজেপির সবাই চোর, আমি মনে করি না তৃণমূল কিংবা সিপিএম এর সবাই খারাপ মানুষ ছিল। প্রত্যেকটা একটা কয়েনের এদিক ওদিক থাকবেই, একটা কয়েনের দুটো দিক থাকে সবসময়। সুতরাং তুমি সবাইকে একই পন্থী বলা যাবে না, এটা নয়। আমি আসছি, সোমনাথদা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা বলেছেন। আমি বাণীদাকে জিজ্ঞেস করবো। বাণীদা, বাণীব্রত বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, দীর্ঘদিন ধরে নির্বাচন আপনি সামলেছেন, দলের হয়ে কাজ করেছেন, বিশেষ করে উত্তর 24 পরগনার দলের একজন সৈনিক এবং সেনাপতি। সেই জায়গায় দাঁড়িয়ে দেবাংশু ভট্টাচার্য আমাদের খুবই প্রিয় ছেলে, তার কারণ মুখপাত্র হিসেবে আমাদের সঙ্গে আসেন, ভাইয়ের মতো হয়। কিন্তু আজকে যে ঘটনাটা ঘটালেন, যে এই যে সিসিটিভির ফুটেজটা, তাহলে কি কোথাও শুধুমাত্র পদোন্নতির লাভে ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশনের কোনো আধিকারিক এই সিসিটিভির ফুটেজ তুলে দিয়েছেন, ও বেচারা সেটাকেই পোস্ট করে আজকে তার মানে শস্যের মধ্যেই ভূত আছে? দেখুন, আমি বলবো এটা বিতর্কের বিষয়। যেভাবেই হোক ও পেয়েছে,
এবং পেয়ে ও সেটাকে মানে বিচার করার সুযোগ পায়নি, খবর নেওয়ার সুযোগ পায়নি, ও আবার ওর এক্স হ্যান্ডেলে পোস্ট করে দিয়েছে। এটা সাথে সাথে ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছে এবং ব্যাপারটা নিয়ে মিটে গেছে। এটা হতেই পারে, এরকম মানুষ তো ভুল ত্রুটি হতেই পারে মানুষের, সেটা নিয়ে কোনো ব্যাপার নয়। এইখানে এটাকে নিয়ে মানে সেই চর্বিত চর্বণ করার মতো কোনো ব্যাপার নয়। আর আমি যেটা বলছি, আপনারা এই এখনই শুনলাম যে ষষ্ঠ দফা নির্বাচন কিরাম হয়েছে। আমার তো এখানে বলার কথা যে সব থেকে আশ্চর্য লাগছে এবং হাসি পাচ্ছে যে এই নির্বাচন কমিশনটা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৈরি নির্বাচন কমিশন। কারণ একজন যে ছিল সে একটু বাদশাহ ছিল, তাকে সরিয়ে দিয়ে ওই যে নিয়ন্ত্রণ কমিটি যেটা, তাতে একজন বিরোধী দলের আর দুজন হচ্ছে ওনার পক্ষে, তাদের নিয়ে তিনজনকে নিয়ে উনি একটা নির্বাচন কমিটি এমন করে নির্বাচন কমিশনের এমন ব্যক্তিদের ঠিক করে দিলেন যারা তাদেরই লোক। তো তারপরেও তারা নানা রকম ব্যাপার, পশ্চিমবঙ্গে ইলেকশন করতে গেলে কেন্দ্রীয় বাহিনী ছাড়া ইলেকশন হবে না, ঠিক আছে, কেন্দ্রীয় বাহিনী ছাড়া ইলেকশন হবে না। তারপর হচ্ছে পুলিশ, 919 কোম্পানি আজকে, আমি ওসব ছেড়ে দিচ্ছি, কেন্দ্রীয় বাহিনী ছাড়া ইলেকশন হবে না, এটা হচ্ছে সোর উঠে গেল। এবং তাতে বিরোধী যারা ছিল তারাও, অন্যান্য বিরোধীরা তারাও সেটাকে সাপোর্ট দিলে যে পশ্চিমবঙ্গে নির্বাচন করতে গেলে কেন্দ্রীয় বাহিনীর দরকার, কারণ তারা ওইসব দলগুলো আবার আগে যা করেছে সেটাকে তারা ভুলে গেছিল। তারপরে বলি যে এরপরে আসলো হচ্ছে পুলিশকে সামনে রাখা যাবে না, পুলিশ থাকবে বাইরে, পুলিশকে বাইরে রাখা হলো। তারপরেও যদি আজকে শোনা যায় যে কেন্দ্রীয় বাহিনীর উপর যাদের নেই, বিশ্বাস হলো, তাহলে নাচতে না জানলে উঠোন বাঁকা, এই অবশ্যই। মানে আমি আপনার কাছে আসছি, খুব গুরুত্বপূর্ণ। আমি একটু ডক্টর শতরূপার কাছে চলে যাব। আমি সাংবাদিক হিসেবে আমার বিনীত প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ভারত সরকার ভয় পায়, এটা আমরা দেখেছি। পাকশির থানায় যেমন সিবিআইকে চ্যাংদোলা করে তুলে নিয়ে গেল, বা অনেক ঘটনাতে আমরা দেখেছি ভয় পায়। কিন্তু এখন তো দেখছি কেন্দ্রীয় সরকারের, মানে আমি বলছি সেন্ট্রাল নির্বাচনী ইলেকট্রাল, এত বড় একটা নির্বাচনকে যারা পৃথিবীতে রেকর্ড করতে চলেছে, পৃথিবীর বৃহত্তম নির্বাচন, সেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা সরব। কোথাও গিয়ে দেখা যাচ্ছে না, অগ্নিমিত্রা পল তিনি গিয়ে দেখলেন যে পুলিশ, কলকাতা থেকে পুলিশ গিয়ে বলছে নাকি 3 নম্বরে ভোট দিতে, অভিযোগ অগ্নিমিত্রা পলের। হিরণ বলছেন সকালবেলা 11টার মধ্যে ম্যাচ ফিক্সিং হয়ে গেছে। আমরাও জানি, অনেকে বলি সেটিং, আমাদের বামপন্থী বন্ধুরাও বলেন, কিন্তু হিরণ স্বয়ং বলছে ফিক্সিং হয়ে গেছে। এবং আমরা দেখলাম অভিজিৎ বাবু তিনিও বিভিন্ন জায়গায় গিয়ে তিনি বলছেন যে পুলিশকে বলছেন, কেন্দ্র নির্বাচন কমিশনকে বলছে যে কেন্দ্রীয় বাহিনী কোথায়। সব মিলিয়ে কোথাও কি মানে এইবারকার নির্বাচনে, এমনি তো ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ভারত সরকার ভয় পায়, বিভিন্ন ঘটনায় আমরা দেখেছি। এখন তো দেখছি নির্বাচন, যেটা সত্যি বলতেই হবে, প্রশ্নগুলো তো বলতেই হবে। তা কোথাও কি নির্বাচন কমিশন এবার কি খুব ভয়ে ভয়ে কাজ করছে? কারণ আমরা আগের বার কি দেখেছি, একের পর এসপি বদল হয়ে যাচ্ছে, আইএস অফিসার বদল হয়ে যাচ্ছে। এবার জানে বদল করেও কিছু হবে না, আবার উন্নতি হয়ে যাবে, আরো বেশি বড় পদে চলে আসবে। তার মানে আমাদের গোটা দেশের নির্বাচন কমিশন বাংলা এসে অশ্বমেধের ঘোড়া থমকে দাঁড়িয়েছে, কম্পিত, সে ভয় পাচ্ছে। কি বলবে? ঘোড়ার কথা বলতে পারবো না, তবে তোমার কথাগুলো যে একেবারেই বিকৃত আমি বুঝতে পারছি। দুবার বললে যে ভারত সরকার নাকি রাজ্য সরকারকে ভয় পায়, কে ভয় পায়? মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ভয় পায়। হ্যাঁ বলো। কে কাকে ভয় পায় সেটা পরে বোঝা যাবে, 4 তারিখে বোঝা যাবে। আর এই যে এতদিন ধরে আমি ন্যারেটিভ শুনছিলাম যে উচ্চ ন্যায়ালয় হচ্ছে নাকি বিজেপির কার্যালয়, ইলেকশন কমিশন হচ্ছে ইলেকশন কমিশন নয়, ওটা মোদি কমিশন, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এখন তাহলে আপাতত 5th ফেজ 6th ফেজে ওরা নিশ্চিন্ত যে ইলেকশন কমিশন আমাদের না, তুমি নিজেও বলছো সরষের মধ্যে ভূত। এবার আমি আসি অ্যাকচুয়াল কয়েকটা ফ্যাক্টসে। তুমি যদি দেখো যে ফার্স্ট 4টে ফেজ মোটামুটি শান্ত গেছিলো, এবং আমরা যারা এতদিন ধরে এতগুলো ইলেকশন দেখেছি আমরা এক্সপেক্ট করছিলাম যে ফেজ 5 থেকে ঝামেলা শুরু হবে। এবং আজকে যেটা হলো সেটা আমার মনে হয় এখন সিপিএম আমার পরে যখন বলবে তারা বলবে আমরা জীবনেও এরকম দেখিনি। আমি তাও বলবো, আমি জানি আমাদের প্রচুর প্রার্থী কমপ্লেন করেছে, এবং ন্যাচারালি এটা এই ফেজে নয়, আগের ফেজ থেকেও কমপ্লেন হয়েছে। যখন তারা দেখছে তারা একটা অ্যাট দ্য হিট অফ দ্য মোমেন্ট এরকম একটা অবস্থা, ইলেকশন চলছে, সেখানে যদি তারা সেন্ট্রাল ফোর্সের সাপোর্ট না পায় বা ইলেকশন কমিশনের সেরকম কুইক রেসপন্স টিম যেটা আছে সেটা যদি
তেমন কুইকলি রেসপন্ড না করে এটা রিয়াকশন হওয়াটা ডেফিনেট একটা এক্সপেকটেশন। কিন্তু আজকে যেটা ঝাড়গ্রামে যেটা হয়েছে, যেভাবে ইট বৃষ্টি হয়েছে, সেটা আমার মনে হয় না যে ইলেকশন কমিশন, সেন্ট্রাল ফোর্স কেউই এটা এক্সপেক্ট করেছিল যে একেবারে একটা প্রবণতা মানে একটা প্যাটার্ন এর মতন এই ইট বৃষ্টি হবে। এবার আমি আসি আরও কয়েকটা ছোট ছোট ফ্যাক্টসে। তুমি দেখবে থ্রু আউট ক্যাম্পেনের সময় কনস্ট্যান্টলি তৃণমূল একটা স্টেজে প্রথমে ব্ল্যাক ফ্ল্যাগ দেখিয়েছে, তারপরে বলেছে গো ব্যাক, এবং যখন থেকে মমতা ব্যানার্জি শুরু করেছে যে চাকরি খেকো, অমুক খেকো, তমুক খেকো, কমপ্লিটলি ফরগেটিং যে ওরা কী কী খেয়ে হজম করে নিয়েছে, ইনক্লুডিং যেটা সোমনাথবাবু বলছিলেন তখন আমি বলছিলাম ইভিএমটা হজম হবে না, কিন্তু ব্যালট পেপার খাওয়া হয়ে গেছে। তো এইটা করতে করতে লাস্ট দুটো দিন যখন জনসভায় অভিষেক ব্যানার্জি একেবারে ইনস্টিগেটিং মন্তব্য রেখেছেন এবং বলেছেন যে গাছে বেঁধে রাখবে নেতাদের যখন নেতারা আসবে, এবং মহিলাদের মানে মা বোনেদের বলেছে, এখন এটা নতুন টার্ম আমি শুনছি, ফিমেল ভোটারদের বলেছে যে যদি আসে তাহলে বটি খুন্তি নিয়ে তারা করতে। সে কখন কি ছিল আমি জানি না, যেটা হয়েছে আমি সেটা বলছি। আজকে এই ধরনের মন্তব্য রাখতে রাখতে উত্তেজিত জনতা বেশ কিছু জায়গায় অ্যাটাক করেছে ঠিকই, আমি তাও বলবো আমাদের তরফ থেকে আজকে প্রেস কনফারেন্স করে জানানো হয়েছে যে আমরা আরিফ মানে এখানকার যিনি স্টেট ইলেকশন মানে ইলেকশন অফিসার যিনি আছেন এখানে, চিফ ইলেকটোরাল অফিসার, তাকে আমরা চেঞ্জ করতে চাইছি, কারণ কোথাও একটা আমাদের মনে হচ্ছে উনি ভীষণ নরম প্রকৃতির, কাউকে কিছু করতে পারছে না। মানে ওনার নাম আরিফ বলে, মানে আরিফ বলে নয়, দ্যাট ইজ হিজ নেম। আচ্ছা দ্যাট ইজ হিজ নেম। আমরা এতবার তো অনেকগুলো ইলেকশন আমরা তার সঙ্গে করেছি। না খুব সুন্দর। আমি জানি এগুলো তোমার বলতে ভালো লাগে, কিন্তু প্লিজ হিয়ার মি আউট। আমি যেটা বলছি যে এই যে কন্টিনিউয়াসলি যেগুলো ফোকাসে এসছে, ইয়েস কেশপুর ফোকাসে এসছে, ইয়েস ঝাড়গ্রামের একটা জায়গায় ফোকাসে এসছে, কিন্তু ওভারঅল আমি তাও বলবো যে দিস ইয়ার ইলেকশন, লোকসভা ইলেকশন অন্যান্য ইলেকশনের থেকে অনেক বেটার হয়েছে। এবং 4 তারিখে যখন আমরা ভোটিং এ আমি বিরতিতে যাওয়ার আগে একবার চন্দন বাবুর কাছে যাব, বিরতিতে যাওয়ার আগে শতরূপা, বিরতিতে যাওয়ার আগে এত রকম ভায়োলেন্সের পরেও তুমি দেখবে যে আমাদের ক্যান্ডিডেটরাই বেরোবে, তার কারণ এইটা হয়েছে বিকজ তৃণমূল ভয় পাচ্ছে বলে। তৃণমূল জানে, তৃণমূল ভীষণ। আমি এই বিষয়ে আমার প্রশ্ন আছে, এই বিষয়ে প্রশ্ন আছে, কারণ ভারতীয় জনতা পার্টিকে যারা সমর্থন করে তারাও বসে দেখছে, তাদেরও প্রশ্ন আছে যে দলের এখনো পর্যন্ত সেই মতো সুসংগঠিত কর্মী নেই, যারা, আমার কথাটা বলতে দাও, এখনো পর্যন্ত যারা বিভিন্ন জায়গায় যাদের প্রার্থীরা ঘুরতে পারছে না, তারা এত আশাবাদী কেন, কিসের? এই প্রশ্ন নিশ্চয়ই আমি শতরূপাকে করবো, তার আগে একবার চন্দনবাবুর কাছে চলে যাবো। চন্দনবাবু, এটা আমার বলতে লজ্জা নেই, সায়ন বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আপনাদের তরুণ তর্কি, তরুণ ব্রিগেড, আপনাদের প্রার্থীরা বিভিন্ন জায়গায় লড়ছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আজকের খেলাতে, অন্তত এই দফার খেলাতে যদি রাজনীতিটা খেলা হয়ে থাকে, আজকে আপনারা অতটা নেই, বায়ানারি অন্তত এই দ্বিমুখী লড়াই হচ্ছে বলে অনেকে মনে করেন। তা সত্ত্বেও প্রশ্ন করছি যে যেহেতু আপনাদের প্রার্থী সায়ন, সে সকালবেলায় অভিযোগ করেছে কিডন্যাপ হয়ে গিয়েছিল, অপহরণ হয়ে গিয়েছিল তার 2 পোলিং এজেন্ট, আপনারা আজকে নির্বাচনটা কিভাবে দেখছেন? দেখুন ঋতব্রতবাবু, আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাই যে আপনি যা বিশ্লেষণ করছেন, আসলে তার মূল সারমর্ম হচ্ছে রবীন্দ্রনাথ তো খুব না জেনেই গানটা লেখেননি যে কার লাগি মিথ্যায় সজ্জা। এই যে তৃণমূল এবং বিজেপি দুজনে মিলে যে স্পেসটার কথা আপনি বলছেন যে পূরণ করে দিয়েছে, এটা তো করেছে একমাত্র বামপন্থী এবং কংগ্রেস, তাদের ভোটটা যাতে যে হারে পঞ্চায়েত নির্বাচন থেকে বাড়তে শুরু করেছে, এটা যাতে মানুষের সামনে না আসে, এটা খুব পরিষ্কার। না হলে একটা গোটা দেশের নির্বাচন হয়ে গেল, মঙ্গলসূত্র, কে কি খাবে, মাছ না মাংস, এখানে কোন মন্দির, একটা মন্দির, ওখানে একটা জগন্নাথ মন্দির, এটার উপরে সত্যি তো চাকরি বাকরি, বেকারি, চাল ডাল, গ্যাস, পেট্রোল, ডিজেল সব সরে গেল এইভাবে। ফলে মানুষের ইস্যু কিন্তু এগুলোই ছিল। ফলে মানুষ কিন্তু এটা বুঝতে পেরেছেন, আর বুঝতে পেরেছেন বলেই আজকের ভোটে যে বাইনারিটা তথাকথিতভাবে চোখে পড়ছে মিডিয়ার, সেটা কিন্তু বাস্তবে প্রাচীরে তা কিন্তু আপনি দেখতে পাবেন না। কেন জানেন? যে এটা তো প্রকৃত মহাভারত ছিল। এই মহাভারতে সত্যি সত্যি তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয়েছে, তিনি তো দোষী নন, কিন্তু সত্যি সত্যি তো নন্দীগ্রাম, জঙ্গলমহল, শালকুশোরের তো একজন জমিদারের নাম ছিল ঋতব্রত, তার লক্ষ লক্ষ বিঘে জমি ছিল, তার মায়ের আলমারির তলায় 51 কোটি টাকা লুকোনো ছিল না,
তার মৃতদেহটা 5 দিন একটা গাছের তলায় পড়েছিল, ওপরে শকুন ঘুরেছিল। সেদিন শুভেন্দুবাবু ছিলেন, মমতা ব্যানার্জি ছিলেন, মাওবাদীরা ছিলেন, রাজনাথ সিং কানে কানে বলেও এসেছিলেন কি করতে হবে। আজকে সাধু সাজলে তো হবে না। একটা ডাকাতের দল যখন ধরা পড়ে মানুষের কাছে, একজন আরেকজনের নাম বলে, একজন আরেকজনের নাম বলে, এইভাবেই মানুষ সত্যের দিকে পৌঁছায়। ফলে আমার আজকে ভোট দেখে মনে হচ্ছে খানিকটা হলেও যে মিডিয়ার চোখে যা বাইনারি বলে মনে হচ্ছে, কিন্তু মানুষের চোখে মানুষ এই সত্যতার দিকে পৌঁছতে চাইছেন, তাদের জীবনের মূল ইস্যুগুলোতেই তারা ভোট দিয়েছে। অবশ্যই আমরা এই বিষয়ে অবশ্যই আলোচনা করব। জর্জ বার্নাস শো বলেছেন, অনেক সময় সংবাদ মাধ্যম একটা সভ্যতার পতন আর একটি নিছক বাইসাইকেল অ্যাক্সিডেন্টের মধ্যে, দুর্ঘটনার মধ্যে পার্থক্য বুঝতে পারে না। হয়তো তাই ইতিহাসে বারবার ঘটেছে। কিন্তু সত্যি কি হতে চলেছে? এই 42টা আসন অবশ্যই দেশের আইনসভা গঠনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু অনেকে বলছেন এই 42টা আসনের ফলাফল এই বঙ্গ রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এই 42টি আসনের ফলাফলই ভবিষ্যতের বঙ্গ রাজনীতির একটা রোডম্যাপ তৈরি করবে। ষষ্ঠ দফা নির্বাচন শেষ, এবার গ্র্যান্ড ফিনালে, অর্থাৎ একেবারে ফাইনাল কাউন্টডাউন, তারপরেই ফলাফল। অনেকেই মনে করছেন আজকে, অন্তত আজকে পশ্চিমবাংলার 42টি আসনের মোটামুটি কি হতে চলেছে তা ঠিক হয়ে গিয়েছে, নির্ধারিত হয়ে গিয়েছে বঙ্গ রাজনীতির ভবিষ্যৎ। অনেকেই বলছেন যে বাদবাকি যে আসনগুলোতে লড়াই হবে, নিশ্চয়ই সেই লড়াইয়ের উত্তাপ থাকবে, কারণ সবাই শেষ কামড় একেবারে মাটি কামড়ে পড়ে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে মানুষের দুটি। এক, এই নির্বাচনের ফলাফলের ফলে কি হতে চলেছে, প্রত্যেকের আগ্রহ আছে। দেশের আইনসভার পাশাপাশি বঙ্গ রাজনীতি কি নতুন খাতে বইবে? দ্বিতীয়, সপ্তম দফায় আমরা জানি আরও হিংস্র হয়ে উঠতে পারে রাজনৈতিক দলগুলো, আরও হিংস্র হয়ে উঠতে পারে বিভিন্ন রাজনৈতিক দলের দুষ্কৃতী এবং ভাড়াটে গুন্ডারা। পশ্চিমবাংলার একটা পরম্পরা আছে, কংগ্রেস আমলে কংগ্রেসি গুন্ডাদের বিরুদ্ধে অভিযোগ, তারা বুথ জ্যাম করত, ছাপ্পা দিত, এমনকি ছাপ্পা দিয়ে বড় বড় নেতা, জ্যোতি বসুর মতো নেতাকেও তারা হারিয়ে দিয়েছিল। সিপিএম আমলে সিপিএমের হারমাত দুষ্কৃতীরা তারা সায়েন্টিফিক রিগিং করত, নখে মোম পড়ে যেত যাতে কালিও না থাকে, একের পর এক ভোট দিয়ে যেত। তৃণমূল আমলেও অভিযোগ, তৃণমূলের গুন্ডা দুষ্কৃতীরা পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় এবং তারা বিভিন্ন জায়গায় ভয় দেখায়। সাংবাদিক হিসেবে বলি, আমি নির্বাচন মুক্ত একটাও নির্বাচন দেখিনি আজ পর্যন্ত। সুতরাং এবারের নির্বাচনে কি হচ্ছে, শ্মশান শান্তি হচ্ছে কিনা, কোথায় নির্বাচনে আদৌ মানুষ ভোট দিতে পারছে নাকি, আমি সাংবাদিক হিসেবে পুরো 100% আপনাদের এ খবর দিতে পারবো না। এটা আমার অপারগতা। তার কারণ বিভিন্ন জায়গায় এমন সব হুমকি দেওয়া হয় যে বাড়ি থেকে বেরোতে পারবে না। অর্থাৎ কেউ একদা কোনো সময় কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকলে তাকে বাড়ি থেকেই বেরোতে দেওয়া হবে না, এবং সেখানে তো শ্মশান শান্তি থাকবেই। সুতরাং কি হচ্ছে নির্বাচন জানি না, কিন্তু যে অভিযোগটা আমাদের ভাবাচ্ছে যে নির্বাচন কমিশন তারা কোথাও কোথাও অতিরিক্ত নরম, এবং কোথাও কোথাও আবার এমনও দাবি শোনা যাচ্ছে যে এ রাজ্যের শাসক পোলিং এজেন্ট বসাতে পারেনি। সব মিলিয়ে কি হতে চলেছে আমরা সেদিকে যাব। আমি প্রথমে সোমনাথদার কাছে চলে যাব, সোমনাথ সিংহ রায়। সোমনাথদা, সপ্তম নির্বাচনে কি মনে হচ্ছে, আরো হিংসাত্মক হয়ে উঠবে? প্রথম কথা, সপ্তম নির্বাচনে 8টা যে সিট আছে, আমি একদম না করে বলছি 8টা সিটই তৃণমূলের সিট। তৃণমূল নিজস্ব সিট, এবং 8টা সিটেই তৃণমূল জিতবে। সুতরাং এখানে উত্তর কলকাতায় তৃণমূল তো তৃণমূলের বিরুদ্ধেই লড়ছে, আবার অনেকে বলে 2 বিজেপির প্রার্থী লড়ছে। সেটা যাই হোক, জিতবে জোড়াফুল প্রার্থী, যে দলেই যাক, দুটোই হোক। 8টা সিটই তৃণমূলের পক্ষে আছে। আর এখানে সিটের গন্ডগোল করা হবে না, সেটাই বলছেন। একবার বাণীদার কাছে চলে যাবো। অবশ্যই সোমনাথদা, আপনার কথা শেষ হয়নি, আমি আপনার কাছে আসছি। আমি একবার বাণীদার কাছে চলে যাবো। বাণীদা, কি মনে হচ্ছে সোমনাথদা যে কথা বলছেন, সে কথা হচ্ছে যেন মনে হচ্ছে আগামী 8টা আসনই তৃণমূলের আসন মনে হচ্ছে শুনে, কথা শুনে। যদিও সেখানে সৃজন যাদবপুরে দাঁড়িয়েছেন, সায়নী দাঁড়িয়েছেন, ডক্টর অনির্বাণ গাঙ্গুলি দাঁড়িয়েছেন, কোথাও কি মনে হচ্ছে যে সবকটা সিটই তৃণমূলের? আর উত্তর কলকাতায় যেমন অনেকে বলছেন তৃণমূলের সঙ্গে তৃণমূলের লড়াই হচ্ছে, বা ভারতীয় জনতা পার্টির প্রার্থীর সঙ্গে অভারতীয় জনতা পার্টির বিজেপি প্রার্থীর লড়াই হচ্ছে, কি বলবেন? এইসব কথাগুলো নিয়ে উত্তর দেওয়ার কোনো প্রয়োজন বোধ করছি না। আমি একদম ইন্টারনাল ব্যাপার এগুলো। আমি যেটা বলছি এগুলো সব হাইপোথেটিক্যাল ব্যাপার। এটার জন্যে মানে কেউ চিন্তা করছে এই হতে পারে ওই হতে পারে, সেটা নয়। প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা সংগঠন আছে, সেই সংগঠনের জোরে তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে
যে মানুষের ভোট এবং মমতা ব্যানার্জি যে কাজ দীর্ঘ 12 বছর ধরে করেছেন, তাতে কি সব দুর্নীতি বলছেন, কি বলছেন, এগুলো ছাপিয়ে গিয়ে মানুষ মমতা ব্যানার্জির ওপরেই আস্থা রাখবে এবং ভোটে আমি তো বলছি তৃণমূল কংগ্রেস যথেষ্ট ভালো রেজাল্ট করবে। আমাদের যে নিচে যে দলটি থাকবে সেকেন্ড দল, সে ডবল ডিজিটে পৌঁছবে অবশ্যই, সন্দেহ অবশ্যই, আছে। অবশ্যই। কিন্তু হ্যাঁ, এক মিনিট বলে নিই, কিন্তু আগামী সপ্তম ফেজে যে ইলেকশন আছে তাতে লাস্ট কয়েকটা ইলেকশনের রেজাল্ট দেখে বোঝা যায় যে আটটাই আমাদের পক্ষের রেজাল্ট। আপনারা সন্দেশখালীতেও যদি বিচার করেন, সন্দেশখালীতে যে কটা ব্লক আছে সেই কটা ব্লকের মধ্যে মানে 7টা বিধানসভার ওখানে বোধহয় 2টো অঞ্চল একটুখানি ডিস্টার্বড আছে, বাকি কিন্তু সব জায়গায় একদম মনোপলি একচ্ছত্র মানে অধিপতি হয়ে থাকবে। একচ্ছত্র নয়, মানুষের একচ্ছত্র বিশ্বাস। অবশ্যই আমি এই কারণে যাচ্ছি, বাণীদা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ কথা বলেছেন। আপনারা অনেকে ভাবতে পারেন আমি হয়তো একটু বেশি তৃণমূলপন্থী কথা বলছি, কিন্তু আমিও মানছি যে নির্বাচনের সংগঠন খুব গুরুত্বপূর্ণ। অনেকটা সেই ছোটবেলায় অরণ্য দেবের মতো বেতালের 2টো কুকুর থাকবে, একটা কুকুর থাকবে অ্যাকশন স্কোয়াড, আরেকটা থাকবে বিদ্যজন, দুটোই বকলেসে আটকানো থাকবে। একদিকে বোমা মারবে, খুনোখুনি করবে, রিগিং করবে, অন্যদিকে মোমবাতি মিছিল নিয়ে রাজপথে বেরোবেন মাসোহারা পাওয়া বিদ্যজনেরা। এই সংগঠনটাই তো নেই বিজেপির এখানে পশ্চিম বাংলায়। কি করে জিতবেন? না আছে এক পিস বিদ্যজন, মানে বিদ্যজন মানে লেভেল বুঝতে পারছি, থাকে, হ্যাঁ লেভেলড ইন্টেলেকচুয়ালরা নেই সত্যি। তারা জেগে ওঠে যখন তাদের মনে হয়, বা তুমি যেরকম বলছো মাসোহারা পায়। আমার এগুলো বলা উচিত নয়, যেহেতু তুমি বলছো আমি ক্ল্যারিফাই করে দিচ্ছি। আর বাকি হলো সংগঠন আমাদের আছে, সংগঠন আমাদের একসময় যা ছিল তার থেকে আমি বলবো এই মুহূর্তে অনেক বেটার আছে। আমি একটু অন্য কথায় আসি। সোমনাথ দাও বললেন এবং বাণীদাও বললেন যে 7টায় 7th ফেজে সবকটাই 8টা যেটা আছে সবকটাই তৃণমূলের। আমি যদি এই মুহূর্তে সেটা যদি ধরেও নিই, তাহলে কি এটা আমরা মানে পশ্চিমবঙ্গের মানুষ আশা করতে পারে যে যেহেতু তৃণমূল এতটাই কনফিডেন্ট 7th ফেজে, তাহলে কোনো ভায়োলেন্স হবে না? মানে ওই লজিকে যে ওদেরই সিট, ওরাই আর লড়ে কী করবে, সেই সেম লজিকে আমি বলছি আজকে তৃণমূল ওয়াজ ফুললি অ্যাওয়্যার যে মেদিনীপুর তথা যে আর পুরুলিয়া আর ঝাড়গ্রাম, মানে মেদিনীপুরের 5টা, পুরুলিয়া আর ঝাড়গ্রাম ওদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। সেই জন্যই ইনস্টিগেটিভ বক্তব্য এবং সেই জন্যই এটা একেবারে মানে কনসার্টেড অ্যাকশন আমি বলবো। স্টোন পেল্টিং করা, যে ধরনের ওয়েপন্স ইউজ হয়েছে গতকাল থেকে আমাদের বিজেপি নেতারা মার খাওয়া, আজকে যে মহিলাকে একদম কুপিয়ে খুন করে দিয়েছে, আরেকটা ছেলের স্কাল ফেটে গেল, ঋতব্রত তুমি ভাবতে পারো তার এখনো সার্জারি চলছে, সে বেঁচে থাকবে কি মরে যাবে আমরা জানি না। এগুলো আমি জানি যে তোমাদের এগুলো ক্লিশেড হয়ে গেছে, বছর বছর আমরা একরকম ভায়োলেন্স দেখে, কিন্তু আমি এখানে আই এম ট্রাইং টু গেট টু সামথিং এলস। যে যদি একটা পার্টি এরকম কনফিডেন্টলি বলতে পারে যে আমাদের পুরো ফেজটা আমাদের, সো দেয়ারফর তাহলে পশ্চিমবঙ্গের মানুষ শান্তিতে থাকবে, 7th ফেজে কোনো রকম ভায়োলেন্স হবে না। অবশ্যই আমি একবার চন্দনবাবুর কাছে যাব। চন্দনবাবু, যেভাবে বাণীদা বললেন বা সোমনাথ সিংহ রায়ও বললেন অথবা ডক্টর শতরূপা বলছেন, তাতে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলই একাই লড়ছে অথবা দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টি তৃণমূল লড়ছে। কিন্তু 7ম ফেজে মানে 7ম দফাতে সেখানে সুজন চক্রবর্তীর মতো দাপুটে নেতা রয়েছেন। দীর্ঘদিন তিনি সাংসদ ছিলেন, এমএলএ ছিলেন, বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, দমদমে লড়ছেন। আবার সৃজনের মতো তরুণ তুর্কিও রয়েছে। কোথাও কি মনে হচ্ছে যে আজকের ফেজে যতটা আমরা বামেদের এবং জোটদের ম্যাড়মেড়ে দেখলাম, ততটা ম্যাড়মেড়ে হয়তো দেখবো না হয়তো যাদবপুরে, দেখবো না হয়তো দমদমে, দেখবো না হয়তো অন্যান্য জায়গায়? না দেখুন, তৃণমূল কংগ্রেসের যে সংগঠনের কথাটা উঠলো এটা তো অনস্বীকার্য যে তৃণমূল কংগ্রেসের একজন শিক্ষামন্ত্রী আছেন আর পাড়ায় পাড়ায় উচিত শিক্ষামন্ত্রী আছেন। এই তো দুটো মিলিয়ে সংগঠন। শিক্ষামন্ত্রী জেলে আছেন কিন্তু উচিত শিক্ষামন্ত্রীরা তো পাড়ায় আছেন, ফলে তারা উচিত শিক্ষা জনগণকে দিচ্ছেন যদি তারা লক্ষ্মীর ভাঁড় দেখে ভোট না দেয়। এইও সহজ কথা। এবার রইল পড়ে দ্বিতীয় যে তৃণমূল কংগ্রেস কনফিডেন্ট হচ্ছে। 16তে অমিতাভ বচ্চন কিন্তু জানতেন যে শিক্ষার ওদিক হোক আর এদিক হোক ভিরুকে ফেরত যেতে হবে, অমিতাভকে থাকতে হবে। ফলে অমিতাভের সেই শিক্ষা তৃণমূল কংগ্রেসের পকেটে আছে। সেই মডেল তো অর্জুন সিং। আপনি যেদিকেই যান জিতবে তো তৃণমূল, হয় বিজেপি হবে নয় তৃণমূল হবে, এটা তারা ভালো করে জানে বলেই 6ষ্ঠ এবং 7ম যত পর্যায়ে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস কোনটার ভিতরে
কোনটার বাইরে, এটা নিজে ঠিক করতে পারছে না। আসলে ঠিক করতে চাইছে জুলাই মাসের পর জেলের ভিতরে না জেলের বাইরে, এটা ঠিক করতে গিয়ে সে এনডিএর ভেতরে না সে ইন্ডিয়ার ভেতরে, কখনো ইন্ডিয়াকে বাইরে, এরকম নানান ধরনের কথা বলছে। আর এটা মানুষ কিন্তু দেখছেন, সব মানুষকে আন্ডার এস্টিমেট করার কোনো কারণ নেই। ফলে যাদবপুর, দমদম সহ আরও নানান জায়গায় মানুষেরা তৈরি হয়ে আছেন যে এই উচিত শিক্ষা মন্ত্রীদেরকে এবার উচিত শিক্ষা মানুষই দেবেন, সেটা আপনারা সপ্তম পেজে দেখতে পাবেন। অবশ্যই, আমার সময় কম, প্রত্যেকের কাছে আমি একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে আইনসভার ক্ষেত্রে এই 42টা আসন দেশের লোকসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার একটা ভিন্ন মত আছে, নিশ্চয়ই আপনারা কেউ কেউ একমত হবেন, যে এই 42টি আসনে কে কত ভোট পেল, ভোটের শতাংশ কার বাড়লো, অথবা কে কটা আসন পেল, সেটা কিন্তু আগামী দিনের বঙ্গ রাজনীতির দিক নির্দেশক হতে চলেছেন। চন্দনবাবু, আপনি মানেন? 100 বার বঙ্গ রাজনীতি শুধু নয়, গোটা দেশের রাজনীতির দিক নির্দেশক হতে চলেছে। কারণ বঙ্গ রাজনীতি শুধু নয়, গোটা দেশে এইরকম একটা পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে যে ইস্যুটা মঙ্গলসূত্র, ইস্যুটা মাছ, ইস্যুটা মাংস, ইস্যুটা ধর্ম, এটা নয়, ইস্যুটা পেট, ইস্যুটা লড়াই, ইস্যুটা জাত, ইস্যুটা ভাতের ইস্যু, জাতের নয়, ইস্যুটা তো মানুষের কর্মসংস্থানের। সরকার মানুষ তৈরি করে না যে কে মন্দির তৈরি করবে বলে, সরকার তৈরি করে সরকারি স্কুল করবে, হাসপাতাল করবে, কলেজ করবে, যেখানে মানুষ যেতে পারবেন, জিনিসপত্রের দাম কমবে, মানুষ চাকরি পাবেন। সিম্পল কোশ্চেন, কিন্তু এই কোশ্চেন থেকে বেরিয়ে গিয়ে এবারের একটা নির্বাচন হচ্ছে এবং মানুষ এটাকে যথেষ্ট। বঙ্গ রাজনীতিতে যদি বামেদের বা জোটের যদি শতাংশ বাড়ে, আসন যদি কোনো একটা যদি খাতা খোলে অনেক দিন বাদে, স্বাধীনতার পর এই প্রথম তো খাতা খোলেনি কমিউনিস্টদের, বামপন্থীদের, তাহলে কি মনে হচ্ছে একটা জোয়ার পাবে, পালে একটা হাওয়া? স্বাধীনতার পরেই প্রথম কমিউনিস্টরা নেই বলেই তো বান্ধবীর খাটের তলা 51 কোটি পেলেন আপনি, তাহলে তো পেতেন না। আর এটাও তো ঠিক যে বামপন্থীদের একবার শক্তি বাড়তে আরম্ভ করলে, আর বিজেপি মোটামুটি ভারতবর্ষ থেকে যাচ্ছে, এই খবর আপনারা নিশ্চয়ই রাখছেন, বিজেপি গেলে তৃণমূল কংগ্রেস বেশিক্ষণ আর এখানে থাকবে না, এমনিই থাকবে না, জেলে থাকতে হবে না সরকারের বাইরে থাকবে। অবশ্যই শত্রুবা, আমি এই প্রশ্ন একবারও করব না। এবার মেদিনীপুরের কি রেজাল্ট হচ্ছে, বা বিরোধী দলনেতা এবার লোকসভা নির্বাচন পরিচালনা করছেন, না রাজ্য সভাপতি করছেন, না ভূতপূর্ব আপনাদের রাজ্য সভাপতি, তাকে কেন মানে তার সিট ছেড়ে অন্য জায়গায় দাঁড়াতে হলো, আমি এসব প্রশ্ন করব না। কিন্তু যে প্রশ্নটা করব, বঙ্গ রাজনীতিতে ভারতীয় জনতা পার্টির যদি 18-র কমে আসন হয়, তাহলে কোথাও কি মনে হচ্ছে এই বাংলার রাজনীতিতে পায়ের তলার জমি চিরকালের মতো সরে যাবে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন অধরাই থেকে যাবে? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন তো আজকের নয়, গত 50 বছর ধরে আমরা দেখে যাচ্ছি। আর আমার মনে হচ্ছে যে এবার আমরা সবচেয়ে কাছাকাছি আছি এই স্বপ্ন সত্যি করার সময় হয়ে এসছে। আর বাকি তোমার যে অন্যান্য প্রশ্ন বা হিন্টগুলো, সেগুলো আমি ধরবই না। তার কারণ উই আর এ ন্যাশনাল পার্টি, এবং আমাদের প্রত্যেকটা সিটের পরিচালনা বা আমাদের ইলেকশন পরিচালনা হয় একেবারে দিল্লি থেকে। হ্যাঁ, লোকাল আমাদের ওয়ার রুমগুলো থাকে, কন্ডাক্ট করে। আমি জাস্ট লাস্ট একটা কথা বলে দিই যে আজকে 18 পাবো না 18-র কম পাবো না, যেরকম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে 30 পাবো, 30-এর বেশিও পেতে পারি, সেটা 4 তারিখের জন্য আলোচনা অবশ্যই আশা করি আপনি আসবেন। অর্বাচীন সাংবাদিকের এরকম অর্বাচীন প্রশ্নের উত্তর দেবেন। আমি আপনার মুখের হাসি চওড়া করার জন্য আমি বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এমন একটি কথা বলেছেন যাতে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। একবার শুধু দেখে নেব যে তিনি ঠিক কি বলেছেন। তাই আমি বলি, যারা আজকে মিটিংয়ে না এসে তৃণমূল কংগ্রেসের এমএলএ থাকবেন আর মিটিংয়ে আসবেন না, মনে রাখবেন তার সাথে দলের কোনো সম্পর্ক থাকবে না। আমি আজই বলে গেলাম, আপনাকে নিয়ে দল চলবে না। ব্লক যারা আছেন, সংগঠন যারা আছেন, তারা দেখে নেবেন, যতক্ষণ সে ক্ষমা না চাইবে, পায়ে না ধরবে, ততক্ষণ উষা রানী মণ্ডলকে আমরা মানি না, আমরা মানি না, আমরা মানি না। বিজেপির সাথে যারা আঘাত করে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আজ সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। তৃণমূল নেতা তৈরি করে, একজন চলে যায়, কোটি লোক জন্মায়, মা বোনেরা জন্ম দেয় হাজার হাজার লক্ষ লক্ষ লোকেদের। মনে রাখবেন, আপনাদের মতো লোক চাই না। আপনি আর আপনার স্বামী দলটাকে বেঁচে দেবেন আর মনে করেন আমরা সেটাকে সমর্থন করব না। অনেকে বলছেন খুব তাৎপর্যপূর্ণ এই বক্তব্য, অর্থাৎ
আমরা জানি ফুলে ফুলে আসা যাওয়া থাকে, অনায়াস আসা যাওয়া রয়েছে উভয় পক্ষেরই, কারোর ছোট কারোর বড় ওয়াশিং মেশিন আছে, সেটাও আমরা জানি। আমি সেই জন্যই বাণীদাকে জিজ্ঞেস করবো, বাণীব্রত বন্দ্যোপাধ্যায়। বলবো একটু না, আপনার হাসির কথা তো এটা। আমার হাসি তুমি চিন্তা করছিলে তো, মুখ্যমন্ত্রী যা বলবে তাতে হাসি আরো চওড়া হবে। আমি শুধু তোমাকে বলবো এবং তোমার মতন সাংবাদিকদের বলবো, লুক এট হার বডি ল্যাঙ্গুয়েজ। আজকে মুখ্যমন্ত্রী যেরকম চিৎকার করে যাচ্ছে, যেরকম এটা মনে রাখতে হবে তিনি অগ্নিকন্যা। না না না, আমাকে তৃণমূল বললেও আমি তীব্র প্রতিবাদ করবো। আমি না না, শতরূপা ঝড়ে উড়ে যাবে, শতরূপা, ঝড় নিয়ে ডক্টর শতরূপা আপনি সংযত হন। আমি বলছি আপনি আমাকে বলতে পারেন তৃণমূলপন্থী, কিন্তু আমি আপনাকে বলছি এই সরকারের সবচেয়ে স্বস্তির কারণ কি জানেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধী নেত্রী নেই, তাহলে সন্দেশখালী এসএসসি বকটুকে সরকারটাই ফেলে দিত, যেটা আপনাদের নেই। এখনো পর্যন্ত বাংলার রাজনীতিতে এই রকম বিরোধী মুখ অগ্নিকন্যা সোনার অক্ষরে থাকবে। আমি আসছি আমি একটু বাণীদাকে জিজ্ঞেস করবো। বাণীদা, আমরা জানি যে দল একটু বিপাকে পড়লেই তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা তারা অন্য দলে চলে যান, এটা আমরা দেখেছি, এটা আমরা বিভিন্ন সময় দেখেছি। কোথাও কি তাহলে শুরু হয়ে গেল বিধায়ক তিনি আসছেন না, তিনি দীর্ঘদিনের নেত্রী, তিনি বারবার ইলেকশনে জিতেছেন, কোথাও কি তাহলে ষষ্ঠ দফায় মানে সপ্তম দফার আগেই টের পেয়ে গেছে, তাই এবার ফুল পরিবর্তন করতে হবে? এটা তো খুব বিপজ্জনক ইঙ্গিত। আমাকে একটু বলার সুযোগ দিতে হবে প্রথম কথা। আর এটা হচ্ছে টকশোতে, এটা তো ইলেকশনের মঞ্চ নয় যেখানে আমি চিৎকার করে আপনাদের বলবো। আমি খুব ঠান্ডা মাথায় বলছি, এটার ব্যাপারে পরে আসছি। তার আগে একটুখানি বলার দরকার আছে। আজকে আমরা ষষ্ঠ দফার নির্বাচন শেষ করলাম, সপ্তম দফা আগামী 7 দিনের মধ্যেই হয়ে যাবে। আপনি বলুন তো, এই ইলেকশনে আপনি একটা দল তারা কি নিয়ে প্রচার করেছে? তারা 5 বছর পর যে আবার যে তারা ফিরে যাবে তার ব্যাপারে তারা কি একবারের জন্য কোনো বক্তব্য তারা মঞ্চে রেখেছে? তারা মঞ্চে রেখেছে যে 5 বছরে আমি এই কাজ করেছি, এই কাজ করতে পারি। এইসব তত্ত্ব কথা এখন কেউ শুনে না, শুনছি না, কিন্তু আমি এটা চলে যাচ্ছে, রেফারেন্সে আনছি। আমি আপনাদের একজন রানী, মানে আমি তাকে খুব সম্মান জানিয়ে বলছি তিনি চলে যাচ্ছেন। আমি এটাতে আসছি, আপনার কথা আগেই বলে নিলাম যে এটা। তো সেখানে একজন প্রধানমন্ত্রী 17 বার এসে গেলেন, একজন স্বরাষ্ট্রমন্ত্রী বহুবার এসে গেলেন, এসে গিয়ে কিন্তু কোনো মানুষের কাছে কোনো বক্তব্য রাখেননি। একমাত্র মন্দির অথবা সন্দেশখালী অথবা এই কাকে উল্টো করে লটকানো। আমি জানি, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে চন্দন বাবু বা ডক্টর শতরূপা হয়তো আমাকে একটু তৃণমূল পন্থী বলবে, কিন্তু আমি বিশ্বাস করি এই পশ্চিম বাংলায় তৃণমূল নেতারা অনেক আগে মানুষের বা পরিবর্তনের ইঙ্গিত পায়, যেটা আমরা 19-এর পর দেখছিলাম বদলাচ্ছে। আজকে কি সেই ইশারা, তাই কি শঙ্কিত? 21-এর সময় অনেক সাংবাদিক বা সংবাদ মাধ্যম বা অনেকেই ভেবে নিয়েছিল যে 21-এ সত্যিকারেরই তৃণমূল কংগ্রেস সরে যাচ্ছে, কিন্তু আমরা যারা রাজনীতিতে সেইভাবে করি আমরা বুঝেছিলাম। এবং আমি নিজে আমি একটা দিয়েছিলাম, লিস্ট দিয়েছিলাম আমার কিছু লোকের কাছে অ্যাডভান্স, তাতে যা বলেছিলাম সেটাই ফলেছে। অর্জুন যাবে, মানে অর্জুন সিং বিজেপি থেকে তৃণমূলে এইবারে হচ্ছে কোথাও যদি কারুর যদি কোনো রকম দলের প্রতি আস্থা চলে যায়, সে নানা রকম ভাবতে পারে, এবং তার জন্যই আমাদের দলের নেত্রী আজকে এই ডিসিশনটা নিয়েছেন। সে হয়তো কিছু ভাবছে, সেই জন্যই তাকে বলা হয়েছে। দল যথেষ্ট সংগঠিতভাবে আছে এবং শক্তিশালী দল। এই দলে কেউ আসলো কেউ গেল কোনো ব্যাপার নয়। অর্জুন সিং চলে গেছে তো কি, মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে যতজন রাজনীতিবিদ আছে সবার আগে তিনি রাজনীতিতে এতটাই তার দূরদর্শিতা, তিনি বুঝতে পারেন। কোথাও কি মনে হচ্ছে এই চলে যাওয়াটার ইঙ্গিতটা কোথাও পায়ের তলা থেকে মাটি চলে যাচ্ছে? তো আমরা তো দেখেছি হেলিকপ্টার কিংবা চ্যাটার্ড ফ্লাইটে করে দিল্লিতে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে একদল মানুষকে, নেতাদের, তাদের আবার সেই তৃণমূলের এসে দিদির দরজায় কড়া নাড়তে হয়েছে, এবং আলটিমেটলি যাওয়ার পরও কোনো একটা এফেক্ট পশ্চিমবঙ্গের রাজনীতিতে খুব একটা পড়েনি। কারণ তো একটাই কারণ, এই তৃণমূল দলটা তৈরি হয়েছিল একজনকে দেখে, তার নাম মমতা ব্যানার্জি। আমরা যারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করি অথবা তৃণমূল কংগ্রেসের নেতা, তাদের সামনে একজনই নেত্রী, তার নাম মমতা ব্যানার্জি। আমরা মমতা ব্যানার্জিকে দেখে এই পশ্চিমবঙ্গের বুকে সাধারণ মানুষ আজকে যারা ভোট দিচ্ছেন
তারা মমতা ব্যানার্জিকে দেখেছেন এবং দেখেছেন আগামী দিনে অভিষেক তা আপনি বলছেন এই বন্দ্যোপাধ্যায় একদম ব্যাপারগুলো খুব correct, একটা একদম গুরুত্বপূর্ণ। correct। মমতা ব্যানার্জি নিজেই যখন দুটো টিকিট কেটে ওঠেন, মেন লাইন ধরলে এনডিএর সাথে, কড লাইন ধরলে এই ইন্ডিয়ার এর সাথে, সঙ্গে ফলে আনবে। ফলে ফলে এর সেটা সঙ্গে দেখে আনবে। অবশ্যই না, অবশ্যই কংগ্রেসটাই না, শিখেছে আসলে এই যে কোনো বিতর্ক দল- এত তাড়াতাড়ি শেষ হওয়ার নয়। আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আজকে সময়টা সত্যি কম ছিল, অসাধারণ প্যানেলিস্টরা ছিলেন, তারা যুক্তি, তর্ক এবং তার সঙ্গে সঙ্গে তারা বিশ্লেষণ করে বোঝাচ্ছেন। আমরাও তাকিয়ে আছি আগামী দিনে কি হয়, তার কারণ পরের নির্বাচনের পরেই শুরু হয়ে যাবে ফলাফলের ঘনঘটা। সুতরাং বাংলা জানতে চায় সপ্তম দফায় আর কোনো মর্মান্তিক খবর শুনতে হবে না তো? সপ্তম দফায় সত্যি কি সম্ভব? এ পোড়া দেশে, এ পোড়া রাজ্যে সত্যি এমন একটা নির্বাচন যেখানে সত্যি গণতন্ত্রের উৎসব হবে? সেদিকে আমরা তাকিয়ে থাকবো। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মতামত, বিশ্লেষণ এবং যুক্তির জন্য। বাংলা জানতে চায় সঙ্গে লাইভ ঋতব্রত এখানে শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর প্লাস নিউজের সবার আগে, সবার পাশে।